আর কিছুক্ষণ তার মধ্যেই শুনানি শুরু হয়ে যাবে। কি হচ্ছে শুনানিতে, সওয়াল জবাব, লাইভ ফুটেজ যেমন আমরা যেমন পাবো আপনাদের দেখাবো, তারই পাশাপাশি তা বিশ্লেষণের জন্য আমার সঙ্গে আইনজীবী রয়েছেন অর্ক নাগ। এবং এর আগে শুনানি শুরুর ঠিক আগে এই মুহূর্তে আমরা যদি একটু ক্রোনোলজিক্যালি দেখে নেওয়ার চেষ্টা করি যে পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে রয়েছে এই কেস, তার আগে পর্যন্ত এখনো পর্যন্ত ঘটনা পরম্পরা কি, এবং সুপ্রিম কোর্টের দিকে যখন সারা পৃথিবীর মানুষ তাকিয়ে রয়েছেন সেই সময় দিল্লি বা রাজনৈতিক মহল, বিভিন্ন মহল থেকে কি ভাবা হচ্ছে। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন, বলতে পারবেন। মৈত্রেয়ী, যদি একটা সাম আপ চাই আমি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে শুনানি, তার আগে স্বাভাবিকভাবে এই যে ঘটনা সেটি আরজি করের এই ধর্ষণ এবং খুনের ঘটনা যেভাবে একটি আলোড়ন তৈরি করেছে তাতে খুব উল্লেখিত কয়েকটি বিষয় আলোচিত হয়েছে। তার মধ্যে একদিকে যেরকম নিরাপত্তার বিষয়টি চর্চিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসকদের দীর্ঘদিনের বেশ কিছু ক্ষোভের জায়গাও কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত তারা বিষয়টিকে কিভাবে দেখছে, তার কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে এটা নিয়ে এই যে ধর্ষণ ও খুনের ঘটনা, এটা নিয়ে যেরকম নাগরিক সমাজ রাস্তায় নেমেছে, একই সঙ্গে কিন্তু রাজনৈতিক চাপানোতরও কিন্তু শুরু হয়ে গিয়েছে। একাধিক বিরোধী দলেরা তারা তাদের নিশানায় দেখেছেন শাসক দলকে। অন্যদিকে শাসক দলের তরফ থেকেও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে সিবিআই তদন্ত কতদূর এগিয়েছে সেটা নিয়ে। ফলে এখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের আজকের এই প্রসিডিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সেখানে গেলে কিন্তু বোঝা যাবে যে এই যে এত মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা, এবং তুমি যদি শোনো যে সমস্ত মানুষ প্রতিবাদের জন্য রাস্তায় নামছেন তারা প্রত্যেকেই কিন্তু বলছেন যে সর্বোচ্চ আদালতের উপর তাদের ভরসা আছে এবং তারা বিশ্বাস করছেন এবং যে সর্বোচ্চ আদালত তাদেরকে বিচার দিতে পারবেন। বিচারের আগে যেটা দরকার যে তদন্তের অগ্রগতি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া, এবং যেটা পেলে হয়তো মানুষের যে আন্দোলন, যে ক্ষোভের আগুন রয়েছে সেখানে কোনো প্রলেপ পড়ে কিনা সেটা কিন্তু বোঝা যাবে আজকের এই সর্বোচ্চ আদালতের যে শুনানি তারপরে। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, ইতিমধ্যেই যারা আইনজীবীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা তারা উপস্থিত হয়ে গিয়েছেন রাজ্যের তরফ থেকে। কপিল সিবাল তিনি কোর্টরুমে পৌঁছে গিয়েছেন এবং আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, এবং তারপরেই কিন্তু আমরা তারপর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ তারা এসে উপস্থিত হবেন এবং তারপরেই কিন্তু এই বিচারের এই যে কোর্টরুমের যে প্রসিডিংস সেটা শুরু হবে। ফলে আর অল্প সময়ের অপেক্ষা, এবং তারপরেই কিন্তু মানুষ যে অপেক্ষা করে রয়েছেন যে সিবিআই এর তদন্ত কতদূর এগিয়েছে এবং সেই তদন্তের গতি প্রকৃতি কি হচ্ছে এবং তা দেখে আদৌ সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হচ্ছে কিনা। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি তৃণমূলের তরফ থেকে অভিযোগ একাধিকবার তোলা হয়েছে যে সিবিআই তদন্ত অনেক দিন হয়েছে সিবিআই তদন্ত ভার নিজেদের হাতে নিয়েছেন। ফলে এবং সেখানে দাঁড়িয়ে তারা কতটা এগিয়ে গিয়েছেন। আমরা এর আগের দিন দেখেছিলাম সিবিআই এর তরফ থেকে আইনজীবীরা বেশ কিছু অভিযোগ তুলেছিলেন, যেখানে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা না বলা হলেও এভিডেন্স বা যে লোকেশন রয়েছে, যে পিও রয়েছে, সেখানে অল্টারেশনের কথা উল্লেখ করা হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্রেকথ্রু তথ্য পেয়েছে কিনা, এবং যে অভিযোগটা বিভিন্ন ক্ষেত্রে উঠছে যে কোথাও একটা গিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, আদৌ তার পক্ষে কোনো সারবত্তা আছে কিনা, সেই সারবত্তা সিবিআই তরফ থেকে পেয়েছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে সর্বোচ্চ আদালতে যে প্রসিডিংস রয়েছে সেখানে উঠে আসবে। অতনু, আইনজীবী অর্ক নাগ রয়েছেন। এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে আদালতে একটা নিরাপত্তা থাকে, শুধু নিরাপত্তা তো নয়, যাতে আদালতের সব কিছু সব সময় সব ডিসক্লোজ করা না হয় বা না করা যায়। এটার ক্ষেত্রে যেহেতু এটা একটা বিরলতম কেস, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা লাইভ স্ট্রিমিংয়ের ভিতরে কি হচ্ছে, লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কি সওয়াল জবাব হচ্ছে সবটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন যে এখানেও ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই মামলার ক্ষেত্রে, তার কারণ এই মামলা অত্যন্ত জনমানুষের ভীষণভাবে একটা প্রভাব পড়ার মতো একটা জায়গা প্রত্যেকটা শুনানিতে। দেখুন, ডিওয়াই চন্দ্রচূড় সাহেব যবে থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়েছেন উনি ডিজিটালাইজেশন বা লাইভ স্ট্রিমিং অফ লিগাল প্রসিডিংসে বরাবর জোর দিয়েছেন। সেই জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা যে পুরোটাই লাইভ স্ট্রিম হবে এবং যে কোনো লোক সেটা ইউটিউব বা লিঙ্কে, সুপ্রিম কোর্টের লিঙ্কের মাধ্যমে দেখতে পাবেন, এটাই আজকের নিউ এজ টেকনোলজি এবং নিউ এজ ইনফরমেশনের যুগে কাম্য, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু সো ফার অ্যাজ দি সিক্রেসি
অফ দি ইনভেস্টিগেশন ইজ কনসার্ন, যেটুকু দরকার সেটুকু তো পুরোটাই রিপোর্টের মাধ্যমে জজেদের কাছে যাবেন। সেজন্য জজেরা কতটা সেটা পড়ে শোনাবেন, আমার মনে হয় না রিপোর্ট তারা কেউ পড়ে শোনাবেন। যেটা হবে সেটা হচ্ছে যে রিপোর্টের মাধ্যমে কিছু প্রশ্ন জজেরা হয়তো ইনভেস্টিগেটিং এজেন্সি যিনি উকিল আছেন তাকে করতে পারেন, বা রাজ্য সরকারের উকিলকে করতে পারেন, বা ওখানে অন্য যে উকিলরা আছেন যাদেরকে এই প্রশ্ন মনে হয় যদি সুপ্রিম কোর্টের যে করলে কাজে লাগবে সেইটা করতে পারেন। সেই প্রশ্ন থেকে কিছু অবজারভেশনস হবে। কিন্তু যেটা আপনার সাংবাদিক কলিগ বলছিলেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে আজকে সুপ্রিম কোর্টের কিন্তু এটাও প্রশ্ন করার প্রয়োজন আছে যে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা। কারণ কি এই তথ্য প্রমাণ লোপাট নিয়ে একটা টালমাটাল সিচুয়েশন আছে, এবং যদি কোনো তথ্য প্রমাণ লোপাট না হয়ে থাকে তাহলে কিন্তু একটা স্থিতিশীল অবস্থা, আমার মনে হয় মানুষের রাগ, মানুষের ক্ষোভ, মানুষের দুঃখ, এটাকে সম্পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে ভারতবর্ষে আমরা এমন কোনো রকম কোনো প্রতিবাদ দেখতে চাই না যেটা সংবিধানকে চ্যালেঞ্জ করছে। সংবিধানকে চ্যালেঞ্জ করে কোনো প্রতিবাদ করা বা কোনো রকম কোনো অস্থির সিচুয়েশন ক্রিয়েট করাটা বোধহয় নাগরিক হিসেবে নাগরিক সমাজের একটা আপনার কথা সূত্র ধরেই আমি বোঝার চেষ্টা করছি যে তার মানে হচ্ছে যে যদি এটা প্রমাণ হয় যে কোথাও কোনো রকম ভাবে কোনো কিছু ট্যাম্পার্ড হয়নি বা তদন্তের ক্ষেত্রে কোনো রকম বাধা পাচ্ছে না সিবিআই, তাহলে কিছুটা হলেও জনক্ষোভ, যে জনরোষ, সেটা কিছুটা হলেও স্তিমিত হতে পারে। হ্যাঁ, মানে বাংলাদেশের যে গান কলকাতার রাস্তায় বাজছে সেটা বন্ধ হলে খুব খুশি হব, সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম অ্যাজ আ সিটিজেন, অ্যাজ আ নাগরিক, অ্যাজ আ লয়ার, আমি বলতে চাই যে যদি দেখা যায় যে কোনো রকম কোনো ট্যাম্পারিং আছে, আমি বিশ্বাস করব যে সর্বোচ্চ আদালতের কাছে সর্বোচ্চ ক্ষমতা আছে। তারা যদি দেখেন যে এরকম ঘটনা ঘটেছেন, যেন তারা এমন শাস্তি দিক যেটা নজিরবিহীন, শুধু তাই নয়, এটা যেন সারা ভারতবর্ষের সমস্ত অফিসারদের শিরদাঁড়ায় সুড়সুড়ি দিতে বাধ্য করে। মানে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট চাইলে আজ, যেহেতু একটু আগে আপনিও বলছিলেন যে কোনো ভার্ডিক্টের জায়গায় সুপ্রিম কোর্ট যাচ্ছে না, কিন্তু কিছু অবজারভেশনের জায়গা থেকে এমন কোনো জায়গা তৈরি হতে পারে। প্রমাণ লোপাট মানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ারে ইন্টারফেয়ার করার ক্ষমতা সুপ্রিম কোর্টে সবসময় আছে। বা রাদার, যেখানে আপনি জানেন যে বিভিন্ন সময়ে যদি কোনো গভর্নমেন্ট অফিসারের বিরুদ্ধে কোনো প্রসিডিং করতে হয়, তাতে বিভিন্ন রকম স্যাংশনের প্রয়োজনীয়তা থাকে, বিভিন্ন রকম পারমিশনের প্রয়োজনীয়তা থাকে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে, গভর্নরের কাছ থেকে। যেহেতু সুপ্রিম কোর্ট ম্যাটারটা নিচ্ছে, দে হ্যাভ দি পাওয়ার অফ কমপ্লিট জাস্টিস, তারা কিন্তু এইগুলোকে সব ওয়েভ অফ করে দিতে পারে। তারা কিন্তু বলতে পারে যে সিবিআই যদি মনে করে যে তারা এই অ্যাঙ্গেলগুলোকে ইনভেস্টিগেট করবে বা অমুক অফিসারদেরকে ইনভেস্টিগেট করবে, তার জন্য তাদের কোনো স্যাংশন লাগবে না, বা তারা নিজের মতো করে করতে পারে ফর এন্ডস অফ জাস্টিস। এই কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের আছে। তারা এক্সারসাইজ করবে কিনা আমি জানি না, কিন্তু সেই পাওয়ার সুপ্রিম কোর্টকে দেওয়া আছে। সুপ্রিম কোর্ট যখনই সুমোটো করে তখনই এই জায়গাটা ধরেই সুমোটো করে যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যেখানে বিশ্বাসভঙ্গ, হায়ার অথরিটির উপরে বিশ্বাস থাকছে না, এই জায়গাটা তৈরি হয়েছে ভীষণভাবে, এবং সেটার একটা ইম্প্যাক্ট সারা দেশ জুড়ে পড়ছে। সেইখান থেকে এই সুমোটো মামলা, তো সেটা এখনো পর্যন্ত কি মনে হয় এই যে মামলার কার্যকারিতা, সেই কার্যকারিতা কি, মানে আমি বলতে চাইছি যে যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনের জায়গাটা কি ফুরিয়ে গেছে? দেখুন, মামলা যেহেতু এখনো সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়ে দেয়নি হাইকোর্টে, সেই জন্য মামলার মানে জায়গা ফুরিয়ে গেছে এই কথাটা বোধহয় বলাটা আমাদের ধৃষ্টতা হবে। সেই জন্য এখনো পর্যন্ত দি ম্যাটার ইজ পেন্ডিং। আমরা শুধু এইটুকুই আশা রাখতে পারি যে সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা নেবেন, সুপ্রিম কোর্টের যেহেতু কমপ্লিট জাস্টিস করার সাংবিধানিক ক্ষমতা আছে, সেই কমপ্লিট জাস্টিসটা সুপ্রিম কোর্টকে এই জন্য করতে হবে যাতে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে মানুষ যে ক্ষোভে ফুসছে সেই ক্ষোভ থেকে তারা বেরিয়ে আসতে পারে, একটা স্থিতিশীল অবস্থা থাকতে পারে, সংবিধানের শাসন থাকতে পারে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ কিছু নির্দেশ এর আগে শুনানিতেও সুপ্রিম কোর্ট দিয়েছিল। সেই নির্দেশগুলো চট করে একবার আপনাদের দেখিয়ে রাখতে চাই। 20 আগস্ট এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট কি কি নির্দেশ দিয়েছিল। শতপ্রণোদিত মামলা, শীর্ষ আদালতের শুনানি, সুপ্রিম কোর্টের নির্দেশ, আরজিকর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ। 9 আগস্ট হাসপাতাল থেকে দেহ উদ্ধার হয়, তারপর থেকেই দেশ জুড়ে তোলপাড়। এই ঘটনার তদন্তের মাঝেই গত 14 আগস্ট মাঝরাতে আরজিকরের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়।
চিকিৎসককে খুন ধর্ষণের পর থেকেই আন্দোলনে নামেন ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। বিচার চাওয়ার পাশাপাশি নিরাপত্তার দাবিতে তারা সরব। হাসপাতালে ভাঙচুরের পর এই দাবি আরও জোরালো হয়। এরই মাঝে শতপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট। শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশ, আরজিকর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। CISF এবং CRPF দুই বাহিনী মোতায়েন করা যেতে পারে। কখন কোন বাহিনী মোতায়েন করা হবে সেটা কেন্দ্রের সিদ্ধান্ত। 9 অগস্ট আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। এড়িয়ে প্রধান বিচারপতি বলেন, অপরাধের নৃশংসতায় দেশ স্তম্ভিত। চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ করতে হবে। আরও একটা ধর্ষণের অপেক্ষায় বসে থাকতে পারি না। দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি করণীয় তা জানাবে টাস্ক ফোর্স। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এই দলে থাকবেন। 3 সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে ন্যাশনাল টাস্ক ফোর্স। আরজিকরের ঘটনায় এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বলেন, ভয়ঙ্কর ঘটনা। কলকাতার হাসপাতালে যা হয়েছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন। এটা শুধু একজন মহিলার ধর্ষণ ও খুনের ঘটনা নয়, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা উদ্বেগে রেখেছে। দেশের জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতালে চিকিৎসকদের ডিউটি রুম বা রেস্ট রুম নেই। তাদের টানা 36 ঘন্টা কাজ করতে হচ্ছে। নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা দরকার। কর্মক্ষেত্রে মহিলারা নিরাপত্তা না পেলে সেটা তাদের মৌলিক সাম্যের অধিকার থেকে বঞ্চিত করা। প্রধান বিচারপতি এদিন জানতে চান, অপরাধ জানার পরেও অধ্যক্ষ কেন তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তখন বলেন, এ কথা সত্য নয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। প্রধান বিচারপতি জানতে চান, নিহতের বাড়িতে কে ফোন করেছিলেন, FIR কখন হলো। কপিল সিব্বল বলেন, শুক্রবার রাত 11:45 FIR হয়। এতে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, রাত 8:30টায় পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে, আর রাত 11:45 পরিবারের অভিযোগের ভিত্তিতে FIR। এরকম কেন হলো? খুনের সময় নিহতের পরিবার ঘটনাস্থলে ছিল না, তাহলে তখন হাসপাতাল কর্তৃপক্ষ কেন FIR করেনি? কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা বলেন, মহিলা চিকিৎসকের দেহ নিয়ে পশুর মতো ব্যবহার করা হয়েছে। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা ব্যর্থ হচ্ছে। রাজ্যের ডিজিপিকে সরাতে হবে। রাজ্যে থাকা অন্য কোনো ডিজিকে দায়িত্ব দিক আদালত। পাল্টা কপিল সিবাল বলেন, কলকাতা পুলিশ রাজ্যের ডিজিপির আওতায় পড়ে না, তাহলে কেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? তখন প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, অধ্যক্ষ নিয়ে কি করছেন? চিকিৎসক খুনের ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন তাকে কেন অন্য মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হলো? গত 14 অগস্ট রাতে আরজিকরে হামলা চালায় বহিরাগতরা। রীতিমতো তাণ্ডব চলে। একাধিক পুলিশ কর্মী জখম হন। এ নিয়ে বিচারপতি JB পারদিওয়ালা বলেন, ভাঙচুর ঠেকাতে না পেরে হাসপাতালে কর্মীদের কাছে নিরাপত্তা চেয়েছে পুলিশ। এই পুলিশ নির্যাতিতার পরিবার বা হাসপাতালকে কিভাবে নিরাপত্তা দেবে? এই তত্ত্বেই আরজিকরের নিরাপত্তায় আধা সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে 14 অগস্ট মাঝরাতে হাসপাতালে তাণ্ডবের ঘটনার তদন্তে সিট গঠন করলো লালবাজার। 15 সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। নিউজ 18 বাংলা।